নমস্কার। আজকে পড়ে শোনাবো আশাপূর্ণা দেবীর গল্পের বই শোনো শোনো গল্প শোনো থেকে দ্বিতীয় ছোট গল্পটি। গল্পটির নাম মুষ্টিযোগ। দূর ছাই আর পারা যায় না বাবা, যা থাকে কপালে। বারান্দায় ইজি চেয়ারে বসে থাকতে থাকতে হঠাৎ সশব্দে স্বগতোক্তি করে উঠে দাঁড়ান আশু বিশ্বাস। সত্যি আর পারা যায় নাই বটে। কি চলছে আজকাল? মানুষগুলোকে নিয়ে যেন ডাংগুলি খেলা হচ্ছে। শুরু তো হয়েছিল সেই হতচ্ছাড়া যুদ্ধ থেকে। যাক, সব উপদ্রবই তো একরকম সয়ে যাচ্ছিল, কিন্তু বছরখানেক থেকে এ কি উপদ্রব শুরু হয়েছে বলো দেখি। চিরদিন জানা ছিল পথ চলতে গেলে সামলাতে হয় আমাদের কাছা কোচা, মানি ব্যাগ, বড়জোর ছাতা। আর এখন প্রত্যেক মুহূর্তে মাথা সামলাতে সামলাতে পথ চলা। নিমেষের মধ্যে কখন যে ধর থেকে মাথাটি আলাদা হয়ে যাবে কে জানে বাবা। তারপরে হয়তো 2-5 দিন পরে সেই হারানো মাথাটা খুঁজে পাবে পার্কের কোণে, কি ডাস্টবিনের মধ্যে, কিংবা হাইড্রেনের ভেতর। মানে তুমি কি আর পাবে? তোমার আত্মীয় স্বজন নয়তো কেউ পাবে না। লৌকিক জগতের ঊর্ধ্বে উঠে গিয়েও যদি তোমার অক্ষর জ্ঞান বিলুপ্ত না হয়, তো ঊর্ধ্বলোক থেকে দেখবে যুগান্তরে আর আনন্দবাজারে, ভারতে আর হিন্দুস্তান স্ট্যান্ডার্ডে রোজ তোমার নাম ছাপা হচ্ছে। কি রঙের জামা ছিল তোমার গায়ে? সর্বাঙ্গে কটা তিল আর কটা জরুল ছিল? লম্বা কি বেঁটে? কালো না ফর্সা? দাঁত উঁচু কি নাক খেদা? ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঊর্ধ্বলোক থেকে সব কিছু দেখতে পাওয়াটা সুবিধে হলেও কি কে আর তেমন পছন্দ করে বলো? কাজেই পথ চলতে গেলেই সব সময় যেন ঘাড়টা শিরশির করতে থাকে। নিতান্ত প্রাণের দায় না পড়লে প্রাণটা হাতে করে বেরোবার শখ হয় না। বিশেষত আশুবাবুর মতো যারা বিশেষ সম্প্রদায়ের পাড়ার কাছে বাস করে। অথচ আশু বিশ্বাস মোটা মানুষ। ঘুড়ির ঘরে উত্তরোত্তর স্ত্রী বৃদ্ধি দেখে ডাক্তার পরামর্শ দিয়েছিল, হাঁটবেন, খুব হাঁটবেন, দৈনিক অন্তত 1 মাইলও হাঁটবেন, নচেত দৈনিক 1 ছটাক মেদ বৃদ্ধি অবধারিত। সেই আশু বিশ্বাস আজ বছরখানেক ধরে প্রায় বাড়িতেই বসে আছেন। সত্যি, কদিনই বা বেরোলেন? পয়সা আছে, চাকর বাকর আছে, পেটের দায়টা নেই। যা কিছু জোগাড় ওরাই করে আনে, ব্যাংক থেকে চেক ভাঙিয়ে আনা পর্যন্ত। অতএব আশুবাবুর দৈনিক 1 ছটাক করে মেদ বেড়েই চলেছে। হ্যাঙ্গাম তো একরকমের নয়। শুধুই কি মাথার ভাবনা? কারফিউ নেই, মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াক, যেটা স্বাস্থ্যবিধির বিধান, তার দফাই তো গয়া। সেই অমূল্য সময়টুকু ঘরে বন্ধ হয়ে থাকা ইজি চেয়ারে বসে থাকতে থাকতে অঙ্ক কষে দেখছিলেন আশুবাবু। কত ছটাক ওজন বেড়ে গেছে তার ভুঁড়ির এই বছর খানেকের মধ্যে। 8 প্যাকেট সিগারেট ধ্বংস হয়ে গেল। মাথা গরম হয়ে উঠল, ভেবে কুল কিনারা পেলেন না ভদ্রলোক। তলে তলে এই পর্বত সৃজন হচ্ছে তার বৃষ্টির অগোচরে। যা থাকে কপালে, বলে উঠে পড়লেন আশু বিশ্বাস। না, আজ তিনি বেরোবেনি। শুধু আজ নয়, যতদিন না ভালো মন্দ কিছু হচ্ছে ততদিন রোজ। দৈনিক 2 মাইল করে হেঁটে, দৈনিক জমা তো বটেই, পুরনো স্টকও খালি করে ছাড়বেন। গোয়ালন্দের তরমুজের মতো এই ভুঁড়ি ভাসাবার সাহস কারুর থাকে ভাষা? পৃথিবীতে একটা স্থাবর সম্পত্তি হয়ে বেঁচে থাকবার বাসনা তার নেই। জামা পরে, জুতো পরে, ট্যাগ ঘড়িটি নিয়ে সবে ছাতাটি খুঁজছেন, আর নিচের তলা থেকে ভূতে পাওয়ার মতো ছুটে এলো ছোড়া চাকর। ভূত! বাবু গো, গুন্ড! গুন্ড কি রে বেটা? গুন্ড কি? গুন্ড গো বাবু, গেলেই দেখতে পাবেন। গলি কোথায় সে? নিচের তলায়। গলির দরজা দিয়ে ঢুকেছিল। ঢুকেছিল?
আশুবাবু আশ্বস্ত হয়ে বলেন, চলে গেছে তো, চলে যাবে। ইস, গেলেই হলো আর কি। মামাতে আর ঠাকুরেতে এরশান জাপটে ধরেছে, বাছাধনের আর নড়বার ক্ষমতা নাই। আশুবাবু হাঁসফাঁস করতে করতে গায়ের পাঞ্জাবিটা খুলে ফেলে বলে ওঠেন, বলি, ভালো করে দেখেছিলি তো? হাতে কোনো অস্ত্র টস্ত্র? এতক্ষণে ভূত ফিক করে হেসে ফেলে, না বাবু, সেই সব কিছু নেই। গুন্ড হলে কি হবে? নেহাত বেচারা, নিরীহ বেচারা, ঠাকুরের পায়ে ধরে মা কালীর দিব্যি করছে। আশুবাবু সন্দেহযুক্ত স্বরে বলেন, কিসের দিব্যি? ওই যে বলছেন লুঙ্গি ফুঙ্গি সব ছল, আসলে জাত বামুনির ছেলে। আশুবাবু কিঞ্চিত আশ্বস্ত হয়ে বললেন, কইতে দেখাতে বললি না কেন? বলেনি আবার মামা কি কম সে আনা? তা বললে জামার সঙ্গে ডাইং কিলিংয়ে গেছে বইতে। চ দেখি। সাহসে ভর করে নিচে নামতে থাকেন আশু বিশ্বাস। আর ঠাকুর আর গজা, অর্থাৎ ভূতোর মামা, সেই ভয়াবহ জীবটিকে কতকটা মুক্তি দিয়েছে, মানে হাতটা ধরে রেখেছে শক্ত করে, সাট্টে পাট্টে ধরাটা ছেড়েছে। তবে অতটা করবার কিছুই ছিল না, তার যা আকৃতি তাতে একলা ভূতই সামলাতে পারত। আশুবাবু মিনিট খানেক নিরীক্ষণ করে দেখে হঠাৎ চমকে উঠে বলেন, ক্যাবলা। ক্যাবলা নামধারী ভদ্রলোক ছিটকে আসে একেবারে আশু বিশ্বাসের পায়ের কাছে। প্রায় বুক ফাটা আর্তনাদের মতো শোনায় তার কণ্ঠস্বরটা। বিশ্বাস মামা গো, খুন করে ফেলেছিল একেবারে। বাড়ির মধ্যে দুটো দুশ্মন পুষে রেখেছেন মামা। উহ, ঘাড়টার রাখেনি কিছু, এমন রদ্দা মেরেছে, গুন্ডা, পয়লা নম্বরের গুন্ডা। আশু বিশ্বাস সন্দিগ্ধভাবে বলেন, তা তোমার বেশভূষাগুলোও তো বিশেষ ভালো ঠেকছে না বাপু। ক্যাবলা কাতর নিঃশ্বাসের সঙ্গে হতাশভাবে বলে, টকের জ্বালায় দেশ ছাড়লাম, তেঁতুল তলায় বাস, এ হলো তাই। ভাবলাম বেপারা দিয়ে যাওয়া, সাজটা পাল্টে নিই, সেই সাজই আজ কাল হলো আমার। তা যেন হলো। আশু বিশ্বাস গম্ভীরভাবে বলেন, আমার বাড়ির উঠোনটা তো সরকারি রাস্তা নয় বাপু, হঠাৎ গলির দরজা দিয়ে ঢুকে পড়াটা তো খুব পরিষ্কার ঠেকছে না। মাফ করবেন বিশ্বাস মামা, কথাটা হচ্ছে, পরিষ্কার হবে কোথা থেকে? ফ্যাটি লোকদের ব্রেনটা সাধারণত একটু কম পরিষ্কার হয় কি না, যাকে আর কি মাথা মোটা বলে। পেছনে যদি কেউ ছুরি উঁচিয়ে তেড়িয়ে আসে, হিতাহিত জ্ঞান থাকে? আশুবাবু শিউরে উঠে বলেন, তাই নাকি? তবে আর কি বলছি, দরজায় নেম প্লেটে এটি বিশ্বাস দেখে বিশ্বাস করে ঢুকে পড়লাম। ভদ্রলোকের বাড়ি ভেবেই ঢুকে পড়েছি। তখন তো জানি না মামা আপনার বাড়ি এটা। হায় ভগবান, এখন দেখছি ছুরি বরং ভালো ছিল আমার, একেবারে ভবলীলা সাঙ্গ হয়ে যেত। ওহ, এ যা দুটি বুলডগ পুষে রেখেছেন বাড়িতে, এইখানে বলে রাখা ভালো। তোমরা যারা একটু হুঁশিয়ার পাঠক, তারা ভাবছো হয়তো জাত বামুনের ছেলে আবার আশু বিশ্বাসের ভাগ্নে হয় কি করে। আসলে কিন্তু ভাগ্নে টাগ্নে নয়, গ্রাম্য সম্পর্কে মামা, দেশের পুরোত নবীন ভট্টাচার্যের নাতি ক্যাবলা। আশুবাবু একটা উপুর করা গামলার উপর বসে রুমাল দিয়ে হাওয়া খেতে খেতে রুদ্ধশ্বাসে বলেন, কজন তাড়া করেছিল? তা জন আষ্টেক হবে মামা, বলবো কি, তাদের চেহারা দেখলেই আত্মা পুরুষ খাঁচা ছাড়া হয়ে যায়। আসছি, দেখি। দৈত্য দানর মতো ছুটে আসছে একখানা জিপ গাড়ি। গাড়ি না গাড়ি অত আর তাকাইনি, হঠাৎ গলির মোড়ের কাছে আসতেই সেই চলন্ত গাড়ি থেকে টপাটপ করে নেমে পড়ে ব্যাটারা খেকিয়ে উঠে বলল, এই, তোর নাম কি? পরনে লুঙ্গি, মাথায় ফেজ, তবু সন্দেহ, বুঝুন, চিরদিনের অভ্যাস। নাম জিজ্ঞেস করতেই বলেছি, কেবলরাম চক্রবর্তী। আর যায় কোথা, আটখানা ছোড়া নিয়ে 8 দিক থেকে তেড়ে এলো। ভাবছেন পালিয়ে এলাম কি করে? ওই যে কথায় আছে, রাখে কেষ্ট মারে কে।
7 পা পিছিয়ে 3 পায়ে গিয়ে কষে দিলাম এক লাফ। ব্যাস, একেবারে রাস্তার ও ফুটপাত থেকে একেবারে আপনার পাঁচিল টপকে বাড়ির ভিতর। আশুবাবু নিজের উঠোনের প্রায় 2 মানুষ ভোর পাঁচিলটার কথা স্মরণ করে সন্দিহান গোছের হয়ে বলেন, অত উঁচু পাঁচিল এক লাফে টপকানো যায়? যায় না তো গেল কি করে? ক্যাবলা উপহাসের মতো হাসি হেসে ওঠে। আপনাদের পক্ষে হয়তো রূপকথার গল্পের মতো, কিন্তু কেবল শর্মার কাছে এ পাঁচিল কতই আর।